আজ এমন এক বড়সড় কাণ্ড ঘটিয়ে বসেছে যা দেখে কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। আপনারা এটা নিশ্চিতভাবে ধরে নিন, এমন একটা কাজ করে দেখিয়েছে যা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি। সবার এই লড়াইয়ে প্রথম বিজয়ী হিসাবে উঠে এসেছে। আমি ধন্যবাদ জানাই বীর যোদ্ধাদের। বীররা ইজ ব্যাক। কারণ আসলে কিন্তু বাঘের বাচ্চা, তাদের তো হারানোর কিছু নাই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্যারেরও ভাগ্য ভালো, একটা সুন্দর কথা বলছে। এই কথার জবাব বিএনপি দিতে পারবে কিনা আমার সন্দেহ। আর এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে এই ষড়যন্ত্র কারা করতেছে, তারা এই ভয়ঙ্কর খেলা খেলতেছে। হ্যাঁ ভাই, ভোট দিলাম আমরা, আমাদের সরকার এখন কার ইশারায় চলতেছে। বিশাল একটা গর্তের ভিতরে পড়ে গেছে বিএনপি সরকার। এখান থেকে তাকে টেনে তুলতে চেয়েছিল জামাত এবং এনসিপি, কিন্তু মনে হচ্ছে সরকারের এখান থেকে ওঠার ইচ্ছা নিজেরই নাই। এবং এই যে তারা পড়ে গেছে, এই পড়ে যাওয়াটাও কিন্তু অনেকটা বলা চলে ইচ্ছা করেই পড়ে গেছে। চতুর্দিক থেকে বিএনপি সরকারকে চেপে ধরছে জামাত। বিএনপি শিশির মনিদের সাথে বেড়ে উঠবে না। দর্শক, বিএনপি পিছলা কাটছে, তারা গণভোটকে অস্বীকার করার চেষ্টা করছে, গণভোট অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের কথার জালে নিজেই জড়ায় গেছেন। তিনি বলছিলেন, রয়ের সুপ্রশিক্ষিত পরীক্ষিত একজন এজেন্ট ভারতীয় কোটায় এবারে নির্বাচনে জয়ী হয়ে এসেছে, তারপর তাকে মন্ত্রী বানানো হয়েছে। শুধু সে একা না, ভারতীয় এবার 21 জন এমপি ছিল। তারাই তো চিৎকার করে বলছে এটা অবৈধ। এর ভিতর দিয়ে গেলে নাকি স্বৈরার শাসকের জন্ম হয়, শেখ হাসিনার জন্ম হয়। এখন কি তাহলে আমরা বলতে পারি না আপনারা স্বৈরার শাসক হইতে চান? এই সংবিধানের মধ্যে দিয়া স্বৈরার শাসক হইতে চান, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যেন এক গোলক ধাঁধা। রাজনীতির ইতিহাসে এমন কিছু সময় আসে যখন ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে সেগুলো এক সুতোয় বাঁধা থাকে একটি অদৃশ্য সমীকরণের মধ্যে। আজ বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সামনে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে পর্দার আড়ালে। রাজনীতির সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কখন আসে জানেন? যখন ক্ষমতায় থাকা মানুষরা মনে করে সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে। ইতিহাস বারবার দেখিয়েছে পতনের ঠিক আগের সময়টাতেই শাসকরা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকে। আর আজ বাংলাদেশের রাজনীতি সেই বিপজ্জনক আত্মবিশ্বাসের মধ্য দিয়েই এগোচ্ছে, নীরবে, ধীরে, কিন্তু খুব হিসাব করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দৃশ্যটা বাইরে থেকে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে। সরকার গঠন হয়েছে, শপথ হয়েছে, মন্ত্রণালয় বন্টন হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই অতিরিক্ত মসৃণতা কি সত্যিই স্বাভাবিক, নাকি এটাই সবচেয়ে বড় অস্বাভাবিকতা? কারণ রাজনীতিতে যখন সবকিছু খুব সহজে হয়ে যায় তখন বুঝতে হবে পর্দার আড়ালে অনেক কিছু আগে থেকেই ঠিক করা ছিল। একটু থামুন, ঘটনাগুলো একসাথে সাজিয়ে দেখুন। নির্বাচনের আগে গণভোট, যেখানে বিপুল সংখ্যক মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। জনগণ পরিষ্কারভাবে বলেছে তারা নতুন কাঠামো চায়, ক্ষমতার ভারসাম্য চায়, একক নিয়ন্ত্রণ ভাঙতে চায়। কিন্তু সেই ম্যান্ডেট পাওয়ার পর ক্ষমতায় এসে বিএনপি প্রথম যে বড় সিদ্ধান্তটা নিল, সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট। এখানেই আসল গল্প শুরু। কারণ এটা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটি সিগন্যাল, খুব পরিষ্কার সিগন্যাল। আমরা ক্ষমতায় এসেছি কিন্তু সিস্টেম বদলাতে আগ্রহী না। আর ঠিক এই মুহূর্তেই রাজনৈতিক মঞ্চে এক নতুন উত্তাপ তৈরি হয়েছে। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য যেন পুরো সমীকরণটাকে আরেক ধাপ এগিয়ে দিল। একটি বাক্য, কিন্তু সেই বাক্যই যেন দীর্ঘদিন জমে থাকা অসন্তোষকে ভাষা দিল। প্রশ্ন হচ্ছে, কেন এই পর্যায়ে এসে এমন বক্তব্য? কারণ মাঠের রাজনীতি কখনো শূন্যে তৈরি হয় না। এর পেছনে থাকে জমে থাকা ক্ষোভ, অবহেলা এবং ভাঙা প্রতিশ্রুতি। কারণ সিস্টেম পরিবর্তন মানে ক্ষমতা ভাগ করা, আর ক্ষমতা ভাগ মানেই নিয়ন্ত্রণ কমে যাওয়া। তাহলে কি বিএনপি আসলে নতুন কিছু করতে আসেনি? তারা কি পুরনো পাঠামোর ভেতরেই নিজেদের বসাতে এসেছে? এই প্রশ্নটা এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের না, সাধারণ মানুষের মনেও ঘুরছে। আর এখানেই শুরু হচ্ছে সন্দেহের দ্বিতীয় স্তর। নির্বাচনের দিন বড় কোনো সহিংসতা না থাকলেও ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন আসনে অভিযোগ এজেন্ট বের করে দেওয়া হয়েছে, ফলাফল শেষ মুহূর্তে ঘুরে গেছে, অস্বাভাবিক ব্যবধান তৈরি হয়েছে। কিন্তু এই অভিযোগগুলোর সবচেয়ে অদ্ভুত দিক হলো প্রতিক্রিয়ার অভাব। প্রশাসন প্রায় নীরব। এখন প্রশ্ন, যদি নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয় তাহলে এত অভিযোগ কেন? আর যদি অভিযোগ থাকে তাহলে তদন্ত কোথায়? এই নীরবতা কি কাকতালীয়, নাকি এটি একটি হিসাব করা নীরবতা, ক্যালকুলেটেড সাইলেন্স? এখানেই আবার নতুন করে সামনে আসে আন্দোলনের প্রশ্ন। কারণ যখন প্রাতিষ্ঠানিক পথগুলো বন্ধ হয়ে যায় তখন রাজনীতি ধীরে ধীরে অন্য পথে সরে যায়, রাজপথে। 11 দলীয় জোটের সম্ভাব্য বৈঠক এখন পুরো দেশের নজরে।
অনুসন্ধানী বিশ্লেষণ বলছে আগামী কয়েকদিনের মধ্যেই বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক আসতে পারে। সংসদের ভেতরে সিদ্ধান্ত আর বাইরে জমতে থাকা চাপ, এই দুয়ের মধ্যে যে ফাঁক তৈরি হচ্ছে সেটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ ইতিহাস বলে এই ফাঁক যত বড় হয় সংঘাত তত অনিবার্য হয়ে ওঠে। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত হওয়া গণভোটগুলো কখনোই এমনভাবে উপেক্ষিত হয়নি। তাহলে আজ কেন মানুষের রায়কে মুলতবি প্রস্তাব হিসেবে ফাইলবন্দি করে রাখা হচ্ছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে অস্বস্তিকর, কারণ এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না, এটি জনগণের ইচ্ছার সঙ্গে সরাসরি সংঘর্ষ। যখন একটি সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসে কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষাকেই উপেক্ষা করে, তখন সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর এই প্রশ্নই এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাঠে, সোশ্যাল মিডিয়ায়, সাধারণ মানুষের আলোচনায়। রাজনৈতিক মহলের একটা অংশ বলছে এটা শুধু নির্বাচন না, এটা একটি ম্যানেজড ট্রানজিশন, মানে ক্ষমতা বদলেছে কিন্তু নিয়ন্ত্রণ কি একই জায়গায় রয়ে গেছে? এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যদি নিয়ন্ত্রণ একই জায়গায় থাকে তাহলে সরকার বদলালেও সিস্টেম বদলায় না, আর যদি সিস্টেম না বদলায় তাহলে জনগণের ভোটের আসল মূল্য কতটুকু থাকে? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আগামী দিনে রাজনীতি সংসদের ভেতরে থাকবে নাকি পুরোপুরি নেমে যাবে রাজপথে। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর এবং বিতর্কিত অধ্যায়ে, ভারত ফ্যাক্টর। কেন হঠাৎ করে এই আলোচনা সামনে আসছে যে তারিক রহমান এবং ভারতের মধ্যে কোনো নীরব বোঝাপড়া হয়েছে? এটা কি শুধুই গুজব, নাকি এর পেছনে বাস্তব কোনো ভিত্তি আছে? কারণ এই অঞ্চলের রাজনীতির ইতিহাস বলে বড় পরিবর্তন কখনোই একা ঘটে না, সবসময় এর পেছনে থাকে আঞ্চলিক শক্তির প্রভাব। আর ঠিক এই জায়গাতেই সন্দেহ আরও গভীর হয়, কারণ একদিকে যখন সংবিধান সংস্কারের মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যু স্থগিত রাখা হচ্ছে, অন্যদিকে মাঠের রাজনীতিতে এক ধরনের অদ্ভুত পুনরুজ্জীবন দেখা যাচ্ছে। নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চোখে পড়ছে, অফিস খুলছে, নেতাকর্মীরা সক্রিয় হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি স্বতঃস্ফূর্ত নাকি এর পেছনে কোনো অদৃশ্য অনুমতি কাজ করছে? কারণ রাজনৈতিক বাস্তবতা খুব কঠিন, কোনো দল এত দ্রুত আবার সক্রিয় হয়ে উঠতে পারে না যদি না তারা কোনো ধরনের সিগন্যাল পায়। আর এই সন্দেহের ভেতরেই ধীরে ধীরে তৈরি হচ্ছে আরও বড় একটি প্রশ্ন, শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার কোনো আলোচনা চলছে? শুনতে অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু রাজনীতিতে অনেক সময় অসম্ভব জিনিসই বাস্তব হয়ে ওঠে। কারণ সবচেয়ে কার্যকর কৌশল হলো প্রতিপক্ষকে ধ্বংস করা না, বরং তাকে নিয়ন্ত্রণে রাখা। একটি সম্পূর্ণ অনুপস্থিত প্রতিপক্ষ আন্তর্জাতিক চাপ তৈরি করে, কিন্তু একটি নিয়ন্ত্রিত প্রতিপক্ষ যাকে দরকার অনুযায়ী সামনে বা পেছনে রাখা যায়, এটা অনেক বেশি কার্যকর। তাহলে কি সেই মডেলই তৈরি হচ্ছে? তারেক রহমান কি বুঝে গেছেন একক ক্ষমতা ঝুঁকিপূর্ণ, তাই একটি ম্যানেজেবল অপোজিশন দরকার? যদি সেটাই হয় তাহলে এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না, এটি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজি। কিন্তু রাজনীতির এই উচ্চ পর্যায়ের কৌশলে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে মাঠে, কারণ রাজপথে ইতিমধ্যেই চাপ তৈরি হতে শুরু করেছে। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই, এই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অদৃশ্য কাউন্টডাউন শুরু হয়েছে। 11 দলীয় জোটের বৈঠক এখন আর শুধু একটি রাজনৈতিক ইভেন্ট না, এটা হয়ে উঠেছে সম্ভাব্য বিস্ফোরণের কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন খুব দ্রুতই দেশের প্রধান প্রধান শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, আর যদি সেটা ঘটে তাহলে রাজনীতির নিয়ন্ত্রণ আর সংসদের ভেতরে থাকবে না, পুরোপুরি চলে যাবে রাজপথে। এখানেই সবচেয়ে বড় সংঘর্ষের আশঙ্কা, সংসদ বনাম রাজপথ। একদিকে সরকার যারা বলছে সবকিছু নিয়ম অনুযায়ী চলছে, অন্যদিকে বিরোধী শক্তি যারা বলছে জনগণের কণ্ঠকে দমন করা হচ্ছে। এই দ্বন্দ্ব নতুন না, কিন্তু এই মুহূর্তে এর তীব্রতা অন্যরকম, কারণ এখানে শুধু রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন না, এখানে প্রশ্ন উঠছে জনগণের রায়ের মূল্য নিয়ে। ডক্টর শফিকুর রহমান যেটা বলেছিলেন, এটা কোনো ব্যক্তি বা দলের দাবি না, এটা 17 কোটি মানুষের অস্তিত্বের লড়াই। এই বক্তব্যটাই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, এবং এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে একটি গভীর বার্তা। যখন মানুষ মনে করে তাদের কণ্ঠ উপেক্ষিত হচ্ছে, তখন তারা বিকল্প পথ খোঁজে, আর সেই বিকল্প পথই হলো আন্দোলন। এখন প্রশ্ন, এই আন্দোলন কতটা বড় হবে? এটা কি সীমিত থাকবে কিছু বিক্ষোভে, নাকি এটি ধীরে ধীরে একটি জাতীয় আন্দোলনের রূপ নেবে? বাংলাদেশের ইতিহাস খুব পরিষ্কার, যখন মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ একবার বিস্ফোরিত হয় তখন সেটাকে থামানো খুব কঠিন, আর সেই বাস্তবতাই এখন ধীরে ধীরে সামনে আসছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি ইতিমধ্যেই স্পষ্ট অবস্থান নিয়েছে, সংস্কার ছাড়া এই সংসদ গ্রহণযোগ্য না। তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত টানাপোড়েনে। একদিকে কৌশল, সমঝোতা, নীরব বোঝাপড়া, অন্যদিকে ক্ষোভ, প্রতিরোধ এবং আসন্ন আন্দোলনের আভাস। এই দুই শক্তি যখন মুখোমুখি দাঁড়ায় তখন ইতিহাস সাধারণত একটা দিকেই যায়, সংঘাতের দিকে। এখন প্রশ্নটা আর আলাদা আলাদা ঘটনাকে নিয়ে না, এখন প্রশ্ন, এই সব কিছু কি একই গল্পের অংশ? সংস্কার, বয়কট, নির্বাচন নিয়ে প্রশ্ন, প্রশাসনের নীরবতা, গোপন বোঝাপড়ার গুঞ্জন, আর
এর পাশাপাশি রাজপথে জমতে থাকা আন্দোলনের আগুন, এই সব কিছু কি কাকতালীয়, নাকি এগুলো একসাথে মিলে তৈরি করছে একটি বড় রাজনৈতিক সমীকরণ? কারণ যখন ঘটনাগুলোকে আলাদা করে দেখা হয় তখন সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু যখন একসাথে জোড়া লাগানো হয় তখন ছবিটা বদলে যায়। আর সেই বদলে যাওয়া ছবিটাই এখন সবচেয়ে ভয়ের। সবচেয়ে বড় পরিবর্তনটা এখন কোথায় হচ্ছে জানেন? মানুষের মনে। মানুষ আশা করেছিল একটি নতুন শুরু হবে, একটি ভিন্ন রাজনীতি আসবে, একটি কাঠামোগত পরিবর্তন দেখা যাবে, কিন্তু এখন তারা যা দেখছে তা হলো পুরনো খেলা নতুন নামে। বিশাল একটা গর্তের ভিতরে পড়ে গেছে বিএনপি সরকার। এখান থেকে তাকে টেনে তুলতে চেয়েছিল জামাত এবং এনসিপি, কিন্তু মনে হচ্ছে সরকারের এখান থেকে ওঠার ইচ্ছা নিজেরই নাই। এবং এই যে তারা পড়ে গেছে, এই পড়ে যাওয়াটাও কিন্তু অনেকটা বলা চলে ইচ্ছা করেই পড়ে গেছে, এবং কাউকে স্পেস দিতে গিয়ে বা কাউকে ফেলতে গিয়ে তারা পড়ে গেছে। আসেন আমরা অল্প অল্প করে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তারা তো জুলাই সনদ মানতেই চাচ্ছে না এখন আর, যদিও তারা সেখানে স্বাক্ষর করেছে, এবং গণভোটকে তারা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। গণভোট সহ মোট গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ 10টি অধ্যাদেশ তারা অলরেডি বাতিল করার সুপারিশ করা হয়েছিল, সেটি সরকার গ্রহণ করেছে। এর ভিতরে অতি গুরুত্বপূর্ণ এই গণভোট অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, তারপরে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তারপরে আপনার ন্যায়পাল অধ্যাদেশ, তারপরে দুদকের অধ্যাদেশ, এরকম মোট অতি জনগুরুত্বপূর্ণ যে 10টি অধ্যাদেশ ছিল, যেগুলো বাংলাদেশের মানুষের মৌলিক চাওয়া পাওয়াকে রিপ্রেজেন্ট করে, এরকম 10টি বিষয়কে তারা বাতিল করে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এরকম কেন হলো? যুক্তিসঙ্গত যথেষ্ট কিছু কারণ আছে। অনেকেই সন্দেহটা করছে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে অনেকটা ছায়া প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন, এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটিও বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শুধুমাত্র আলংকারিক ভাবে পদটি দখল করে আছেন, তাকে চালাচ্ছে অন্য কেউ। এখন এই বিষয়টা আমরা উড়িয়ে দিতে পারছি না, এই কারণেই আমরা সংসদের ভিতরে বা বাইরে প্রধানমন্ত্রীর তেমন কোনো অবস্থান আমরা লক্ষ্য করছি না। তিনি শুধু হেঁটে অফিসে যাচ্ছেন, শনিবারে অফিস করছেন, এই বিষয়গুলো মিডিয়াতে আসছে। ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, খাল খনন করছেন, এইগুলো আসছে, বাট মানুষের চাওয়া পাওয়া যেগুলো, এইগুলোতে তার ইনভলভমেন্ট আমরা পাচ্ছি না। এর ভিতরেই বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন সরকার নতুন করে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। এমনি বাজারের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, তারপরে চাঁদাবাজদের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এমতো অবস্থায় মানুষের খুব একান্ত চাওয়া ছিল যে শেখ হাসিনার আমলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল। এরপরে ইউনূস সরকারের আমলে এসে কিছুটা এটা স্থিতিশীল অবস্থা বিরাজ করলো, কিছু কিছু জিনিসের দাম কমলো। মানুষ আরো আশা করেছিল যে নির্বাচিত একটি সরকার আসলে এগুলো অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে, তখন মানুষ তার ভোটের সুফল পাবে, নির্বাচনের সুফল পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনের পরে, নতুন সরকার গঠন করার পরে তারা চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে দ্রুত গতিতে ঊর্ধ্বে আরোহণ করছে। এর ভিতরে খবর এলো এলপিজি গ্যাসের দাম বাড়ানোর। এটার আমরা তীব্র নিন্দা জানাই। এরকম জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারকে বিরত রাখার আহ্বান জানাই। যাই হোক, হয়তো তার হাত কোনোভাবে কোনো জায়গায় বাধা রয়েছে, এটার কিছু প্রমাণও পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে ভারতীয় এক সাংবাদিক তিনি যেভাবে বিএনপিকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললেন, যে তিনি সেখানে মুসলেখা দিয়ে এসেছেন ভারতের কাছে, ভারতের সাথে চুক্তি করে এসেছে, তাকে হাসিনাকে মুক্ত করতে হবে, হাসিনার সমস্ত মামলা তুলে নিতে হবে, তারপরে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, ভারতের সাথে সমস্ত চুক্তিগুলো আবার নতুন করে শুরু করতে হবে, বরং ভারত আরো যা যা চায় সেগুলো দিতে হবে। এই সমস্ত শর্তে প্রধানমন্ত্রী রাজি হওয়ার পরেই তাকে বাংলাদেশে ভারত আসার সিগন্যাল দেয়, গ্রিন সিগন্যাল দেয়, এটি বলা হয়েছে। তার আগেও আরো অনেক কথা বলা হয়েছে। এই ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিবাদ লিপি পাই নাই। উপরন্তু নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোট নেবার জন্য তাদের সাথে যে প্রতিশ্রুতিগুলো করেছিল, এই ওয়াদাগুলো পূরণ না করার কারণে শেখ হাসিনা ভারত থেকে বিএনপি এবং বর্তমান সরকারের প্রতি বিশ্বাসঘাতকতার, বেইমানির এবং মুনাফেকের একটা ন্যারেটিভ আনার চেষ্টা করছেন, অভিযোগ আনার চেষ্টা করছে, যে তারা নির্বাচনের আগে বলেছিল হাতে পায়ে ধরে, আমরা আমাদের নেতাকর্মীদেরও বলে দিয়েছিলাম ভোট দিতে, এখন তারা এগুলো আর রক্ষা করছে না। এইটার ব্যাপারেও কিন্তু বিএনপি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ জানানো হয় নাই।
এখন অনেকেই ধারণা করছে যে তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে অন্য কোনো জায়গা থেকে কোনো ডক্ট্রিন বা কোনো নির্দেশনা আসছেন, যার কারণে প্রধানমন্ত্রী শুধু আলংকারিক পদটি দখল করে বসে আছেন, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম কিছু? আপনারা অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী, আপনি যদি এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত না হতো তাহলে লন্ডন থেকে আপনি এই বাংলাদেশে আসতে পারতেন না। আমার কাছে মনে হয় না যে কথাটি সত্য, কারণ প্রধানমন্ত্রী তো গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টের পরপরই ফিরে আসতে পারেন নাই। তিনি কিন্তু অনেক পরে, প্রায় 1.5 বছর পরে এসেছেন। কেন আসতে পারলেন না আগে, সেটার কোনো ব্যাখ্যা নাই। তিনি এই সময়টুকুতে কাউকে ম্যানেজ করেই, অন্য কারো গ্রিন সিগন্যাল পেয়েই তিনি এখানে এসেছেন। তার আগে পর্যন্ত তার এখানে আসার মতো কোনো পরিস্থিতি ছিল না। এটা তো আমরা ওই ভারতীয় সাংবাদিক যে কথাটি বলেছে সেই দিকেই তাহলে মিলে যাচ্ছে। যাই হোক, সব মিলে পরিস্থিতি এমন জটিলতার দিকে যাচ্ছে, আর এই জটিলতার দিকে যাওয়ার কারণেই সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে। সংসদে জামাত ইসলাম, এনসিপি এরা চেয়েছিল সংসদের ভিতরে আলোচনা করে বিষয়টাই সমাধান করার। এই কাজটা করলেই কিন্তু সরকার নির্বিঘ্নে 5টি বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারতেন। বরং যত ধরনের বাধা বিঘ্নতা আসতো আওয়ামী লীগের পক্ষ থেকে বা অন্যান্য দেশের পক্ষ থেকে, আমরা দেশের জনগণ কিন্তু সরকারের জন্য আবার বুক পেতে দিতাম। কিন্তু কেন যেন কোনো একটা কারণে, কোনো এক অদৃশ্য কারণে সরকার এই জিনিসগুলো সরকার এটা বুঝলো না। এখন বিরোধী দল ঘোষণা দিয়েছে তারা রাজপথে আন্দোলন করবে। এখন রাজপথে আন্দোলন সরকার পতনের আন্দোলন না হোক, কোনো কিছুই না হোক, তারপরেও তো এই যে বিষয়গুলো জনগণের কাছে চলে গেল না, একটা বিরোধী জনমত তৈরি হয়ে গেল না। আবার এইটা করতে করতে তো এক পর্যায়ে আগে যেরকম একটা জনবিস্ফোরণ ঘটেছে, সেই জনবিস্ফোরণ তো আবারও ঘটতে পারে, যেটা নুরুল কবির বলেছে। দেখুন নুরুল কবিরের বক্তব্যটা আগে শুনুন, তিনি তার মতো একজন বিএনপি করা মানুষ কি বলেছেন। আমি যেটা বলতে চাই, আমি আবারও বলছি, এর আগে আমি আরেকটা পাবলিক ফাংশনে বলেছি বলে বিএনপির কিছু তরুণ আমাকে গালাগাল দিয়েছে। আমি বলেছি বিএনপির এই নেতৃত্বের একটা বিরাট অংশ কারাগারে থাকবার কারণে, আরেকটা অংশ বিদেশে থাকবার কারণে এই যে টপাটপ লাশ পড়া, মানুষের সংগ্রাম রক্তাক্ত হয়ে যাওয়া, এগুলো নিজের চোখে দেখবার সুযোগ পাইনি বলেই আসলে সেই 2 মাস জুলাই আগস্টে কি হয়েছিল, মানুষের আবেগ, মানুষের লড়াকু সংগ্রাম, মানুষের চৈতন্য, বিকশিত চৈতন্য, তার আকাঙ্ক্ষা, এগুলো বুঝতে পারে নাই। বুঝতে যারা পারে নাই, যারা নিরাপদে ছিল, তারাই এই ধরনের প্রস্তাব দিচ্ছে। তাদের নিরাপদ জীবনকে অস্থির করে তোলা বাংলাদেশের সংগ্রামী মানুষের এখন তারা আবার নতুন কর্তব্য হিসেবে হাজির হয়েছে। তাহলে নুরুল কবির যখন এই কথা বলে, সে বলছে যে জনগণকে এখন এই সরকারের বিরুদ্ধে আবার রাস্তায় নেমে পড়া ফরজে আইন হয়ে গেছে। তাহলে নুরুল কবির যদি এই কথা বলে, নুরুল কবিরদের যারা আমাদের দেশের বামপন্থী রাজনীতিবিদ, আমি বারবার একটা কথা বলি, তাদের একটা টিকিটা বাধা থাকে সবসময় ওই পারে, সেই তারা যদি এই কথা বলে তাহলে এখানে অশনি সংকেত না? আবার আমাদের ফটোগ্রাফার শহীদুল আলম, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি কয়েকদিন আগে ফিলিস্তিনের জন্য সেখানে গিয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, এই ব্যাপারে কিন্তু অনেক ভাইরাল হয়েছিল ওই সময়, সে পর্যন্ত রাস্তায় নেমে গেছে, আন্দোলন করছে। দেখুন তিনিও কি বলেছেন। তো এইটা তো একটা অশনি সংকেত। তার মানে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা রাস্তায় নেমে যাচ্ছে আস্তে আস্তে। আজ শহীদুল আলম নামছে, নুরুল কবির বিবৃতি দিচ্ছে, ছাত্র দলের সাবেক সভাপতি যে শাহাবুদ্দিন লালটু, তিনি দেখুন কি বলেছেন। তো এই যে কথাগুলো একের পর এক তো স্টেক হোল্ডারদেরকে, সরকারের যারা ঘোর সমর্থক ছিল তাদেরকে তো বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে, যার কারণে তারা এই ধরনের পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।